অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টস এর SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদের সঙ্গে আছে আমি তানিয়া হারুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুশৃঙ্খল বাহিনীর প্রতিটি সদস্যকে চেইন অফ কমান্ড মেনে চলতে হবে। এর ব্যতিক্রম ঘটলে বাহিনী ক্ষতিগ্রস্ত হয়। সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি দিবস অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, বিজিবিকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। তিনি বলেন, জল, স্থল এবং আকাশ পথে বিজিবির সক্ষমতা বৃদ্ধি করে একে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলেছে সরকার। নিষ্ঠা, একাগ্রতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাহিনীর প্রতিটি সদস্যকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা প্রশাসনকে সহায়তা করাও আপনাদের অন্যতম দায়িত্ব। সংসদীয় নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন সময় উদ্বুদ্ধ বিভিন্ন পরিস্থিতিতে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও দেশ গঠনমূলক কাজে আপনাদের ভূমিকা প্রশংসনীয়। একটি কথা সবসময় মনে রাখতে হবে, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাদের নিজেদেরই ক্ষতি হবে। চেইন অফ কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। কর্মী নিতে বাংলাদেশের সাথে সমঝোতা স্মারকে সই করেছে মালয়েশিয়া। চুক্তিতে সই করেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারবানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। রোববার কুয়ালালামপুরে চুক্তি সই অনুষ্ঠানে উভয় দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় সময় আজ ভোর 5টায় মালয়েশিয়ার বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী ইমরান আহমেদ। এই সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার, শ্রম কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম এবং মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মন্ডল এবং মালয়েশিয়া আওয়ামী লীগ ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। 3 বছর বন্ধ থাকার পর গত 10 ডিসেম্বর বাংলাদেশ থেকে সব সেক্টরে কর্মী নিতে অনুমোদন দেয় মালয়েশিয়া। কখনো দালালের খপ্পরে পড়ে, আবার কখনো অসচেতনতা ও অদক্ষতার কারণে মালদ্বীপে অবৈধ হয়ে পড়েছেন অর্ধ লাখেরও বেশি বাংলাদেশি কর্মী। তাদের অনেকে খুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন। এই বাস্তবতাকে স্বীকার করছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল হাসান। তবে দক্ষ হয়ে বিদেশে আসার বিকল্প নেই বলে মনে করছেন তিনি। মালদ্বীপে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে মেহেদি হাসানের ক্যামেরায় 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্বে বিস্তারিত জানাচ্ছে লাকমিনা জেসমিন সোমা। স্বচ্ছ পানিতে যেন রং ঢেলে দিয়েছে কেউ। খেলছে রং বেরঙের মাছ, জলজ প্রাণী, নির্ভয়ে দাঁড়িয়ে শুভ্র পালক পাখি। যেন বিশাল আকৃতির অ্যাকুরিয়াম দিয়ে সাজানো এক প্রকৃতি, যার কোলে গড়ে উঠেছে মালদ্বীপের রাজধানী মালে শহর। শহরের সবচেয়ে ব্যস্ততম পয়েন্ট মাছ বাজার। এখানে বলতে গেলে সবাই বাংলাদেশি, যারা মাছ ধরা শিপে চাকরি করেন অথবা সরাসরি মাছ বাজারে ব্যবসা করেন। তবে এদের বেশিরভাগই অবৈধ। অধিকাংশ আমার বাংলাদেশি ভাইদেরই আকামা ভিসাগুলো নেই। ইন্ডিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন, অন্যরা আমাদের থেকে 2 গুণ বেশি তাদের বেতন। যাদের নাই কাগজপত্র তারা টোটালি কোনো চিকিৎসা হয় না। এখানকার যারা মারা যায় তাদের জন্য আমরা ভিক্ষা করতে হয়। 4-5 মাস বা 6 মাস জায়গা বেতনই পায় না। পরের গন্তব্য মালে শহরের কিছু গেস্ট হাউস। খুপড়ি ঘরে বাংলাদেশিদের এই মানবেতর জীবনযাপন ক্ষতবিক্ষত করে মালদ্বীপের সৌন্দর্যকে, প্রশ্নবিদ্ধ করে অভিবাসী কর্মীদের মানবাধিকারকেও। একটা মানুষ মনে করেন শুইলে এ কেতে থেকে হে কেতে হইতে পারে না। এই রে চা পোকার কামড়ে এমন কোন লাইট বাকি নাই যে চা পোকা কামড়া না। কি করবো, কারণ আমরা তো মনে করেন জমিন বান্ধা তুই আসছি, লোন লই আসছি, এটা মানিয়ে নিয়ে আমাদেরকে থাকতে হয়, কিছু করার তো নাই। এই বাস্তবতাকে স্বীকার করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান। একটা কোম্পানির হয়তো ক্যাপাসিটি আছে 100 লোককে নিয়োগ করার, তারা 200 লোককে নিয়ে এসেছে। অসাধু কিছু এজেন্সি তারাও এটার সাথে জড়িত ছিল। আমরা কিছু নীতিমালা 2 দেশের মধ্যে সম্মত হয়েছে। উনি কোথায় কোন কাজে আসতেছেন সেটা আমাদের হাই কমিশন ভেরিফাই করবে এবং তাদের সরকারের মিনিস্ট্রি অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ভেরিফাই করবে যে সেই কোম্পানির আসলেই 10টা কোটা আছে কিনা।
মালে শহরের একটি রাস্তায় নিয়মিতই বসে কামলা বাজার, যেখান থেকে দিনমজুর হিসেবে কাজে যান বাংলাদেশি শ্রমিকরা। একদিন কাজ না পেলে যেন খাবার জোটানোই দায় তাদের। স্বপ্নের বিদেশ যাত্রা কখনো কখনো কতটা দুঃস্বপ্নের হতে পারে তা মালদ্বীপে কর্মরত কিছু বাংলাদেশিকে দেখলে স্পষ্ট বোঝা যায়। আর এই সংকট মোকাবেলায় দালালের দৌরত্ব কমানো, দূতাবাসের সেবার মান বাড়ানো এবং একই সাথে অভিবাসী কর্মীদের দক্ষ হয়ে বিদেশে আসার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, হলুমালে, মালদ্বীপ। আজ থেকে পরীক্ষামূলকভাবে দেয়া হবে করোনার বুস্টার ডোজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, বুস্টার ডোজ কাদেরকে এবং কিভাবে দেয়া হবে এই বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি জানেন যে আসলে ফেব্রুয়ারির 7 তারিখ থেকে যে সারা দেশব্যাপী গণটিকা কার্যক্রম শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতায় এরই ভিতরে কিন্তু প্রায় 4 কোটির বেশি মানুষ পেয়েছেন করোনা টিকার ডাবল ডোজ এবং সেই সঙ্গে প্রায় 7 কোটি 7.5 কোটির মতো এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে। 7 কোটির কাছাকাছি মানুষ করোনার একটি ডোজের টিকা অন্তত পেয়েছেন। তবে আপনি জানেন যে বিশ্বজুড়ে করোনার যে দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন, সেটি চোখ রাঙাচ্ছে এবং বলা হচ্ছে যে ওমিক্রনের বিরুদ্ধে টিকার বুস্টার ডোজ যেটিকে বলা হয় সেটি আসলে 85% কার্যকরী। তারই ধারাবাহিকতায় আসলে বাংলাদেশে আজ থেকে পরীক্ষামূলকভাবে ডাবল ডোজের টিকা দেওয়া হচ্ছে। অর্থাৎ বুস্টার ডোজের যে টিকাটি দেওয়া হবে সেই টিকা মূলত আসলে ফ্রন্ট লাইনার সক্ষম স্বাস্থ্যকর্মী এবং রাজনীতিবিদ থেকে শুরু করে বেশ কিছু মানুষ আজকে টিকা পাবেন পরীক্ষামূলকভাবে। তাদেরকে অবজারভেশনে রাখা হবে এবং অবজারভেশনে যদি আসলে তাদের কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু আসলে তাদেরকে পরবর্তীতে দেশব্যাপী এই টিকার যে কার্যক্রম বুস্টার ডোজে সেটি চালু করা হবে। এবং প্রাথমিকভাবে যাদের বয়স 60 যারা এবং অন্যদিকে ফ্রন্ট লাইনার যারা আছেন তাদেরকে দেওয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ। এবং এখানে একটি ছোট্ট জায়গা আপনাদেরকে পরিষ্কার না করলেই নয়, সেটি হলো যে মূলত যারা প্রথমে অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছেন তাদেরকে আসলে মিক্স ডোজের টিকা আসলে দেওয়া হবে, সেরকম একটা পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে হয়তো ফাইজারের টিকা দেওয়া হতে পারে। আজকে এখানে টিকা নেবেন এখন পর্যন্ত যতদূর জানা যাচ্ছে আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ আরও অনেকেই টিকা নেবেন এবং একই সঙ্গে স্বাস্থ্যকর্মীরাও এখানে টিকা নেবেন। এবং সেই সঙ্গে আসলে আজকের যে কার্যক্রম, আজকের কার্যক্রমের মধ্যে থেকে করোনা টিকার বুস্টার ডোজের যে যুগ সেটিতে আসলে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে। বিশ্বের এরই ভেতরে অন্যান্য দেশ কিন্তু করোনা টিকার যে বুস্টার ডোজ সেটি নিয়ে ফেলেছেন এবং এখন পর্যন্ত যতদূর জানা যাচ্ছে যে আসলে প্রথমে 60 এবং ফ্রন্টলাইনারদেরকে দেওয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ এবং সেক্ষেত্রে যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছেন তাদেরকে হয়তো ফাইজার, যারা ফাইজারের টিকা পেয়েছেন তাদেরকে অন্য টিকা, মূলত যাদের টিকা নেয়ার মেয়াদ অন্তত 6 মাস পেরিয়েছে তাদেরকে দেওয়া হবে বুস্টার ডোজ। এই ছিল আমার কাছে মহাখালী BCPS থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে তানি আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহাখালী থেকে বুস্টার ডোজ নিয়ে সবশেষ তথ্য জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিশাদ হাসান। এবার পরবর্তী প্রসঙ্গ। ক্রমে অমিক্রনের সংক্রমণ বাড়ছে বিশ্বজুড়ে। এখন পর্যন্ত 89টি দেশে করোনার নতুন এই স্ট্রেন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভ্যারিয়েন্টটি নিয়ন্ত্রণে সতর্কমূলক ব্যবস্থা নিচ্ছে অনেক দেশ। তবে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে আজ থেকে কঠোর লকডাউনে যাচ্ছে নেদারল্যান্ডস। এদিকে আগামী বছরেও হয়তো শেষ হবে না এই মহামারী, এমনটাই জানিয়েছে ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। ওমিক্রন নিয়ে শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, যেসব এলাকায় এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ঘটেছে সেসব এলাকায় প্রতি 1.5 থেকে 3 দিনে দ্বিগুণ হয়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা, যা করোনার পুরনো ধরন ডেল্টার তুলনায় বেশি। এমনকি যেসব দেশে এরই মধ্যে বেশিরভাগ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেখানেও দ্রুত ছড়িয়ে পড়ছে অমিক্রন। ব্রিটেনে একদিনেই নতুন করে অমিক্রনে আক্রান্ত হয়েছে 10,000-এর বেশি মানুষ। টানা কয়েকদিনের রেকর্ডের পর শনিবার 90,418 জন করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে বড়দিন এবং নতুন বছর কেন্দ্রিক উৎসবের আগেই সবাইকে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছে ফ্রান্স। আর ফরাসি সরকারের নতুন ঘোষিত ভ্যাকসিন পাশের নিন্দা জানাতে শনিবার প্যারিসে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। বিক্ষোভ হয়েছে ইতালি ও জার্মানিতেও। ওমিক্রন ধরনের ঢেউ দমাতে রোববার থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। বড়দিনের সব গণজমায়েত স্থগিত করা হয়েছে। দেয়া হয়েছে স্কুল, বার, রেস্তোরাঁ, জরুরি নয় এমন সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ।
এদিকে মার্কিন ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার শনিবার জানিয়েছে সম্ভবত 2024 সালের দিকে শেষ হতে পারে করোনা মহামারী। 2024 এলেই রোগটি স্থানীয় পর্যায়ের হয়ে যাবে বলে বিশ্বাস করছেন ফাইজারের নির্বাহীরা। নিবির আমিন, নিউজ 24। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছেন মন্ত্রিপরিষদ সচিব। সরাসরি চলে যাচ্ছে সচিবালয়ে। এখানে কিছু আপনার পানিশমেন্টের ব্যবস্থা আছে। কোনো সংস্থা, প্রতিষ্ঠান, ব্যক্তি চিন্তা উপাধি ব্যবহার করলে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড বা 1 লক্ষ টাকা জরিমানা বা উভয়টাই হতে পারে। আর হলো অনুমোদন ব্যতীত ঔষধ সেবনের পরামর্শ বা প্রেসক্রিপশন যদি কেউ দেয়, সেই ক্ষেত্রেও 1 বছরের কারাদণ্ড বা 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। যদি ধরেন কেউ এমন কোনো ওষুধ প্রেসক্রিপশন করে যেটা আপনার আমাদের অনুমতিতে না। আগেরটা হলো যদি কেউ মানে আপনার একাডেমিক কাউন্সিলের রিকগনিশন না থাকে, কিন্তু কোনো ইউজ করলো তার ডিগ্রি, সে থাকে, ওটাও 1 বছরের কারাদণ্ড বা 1 লক্ষ টাকা জরিমানা বা উভয়কে। আর 3 নম্বর একটা পানিশমেন্ট আছে, কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বা ব্যক্তি ডিগ্রির অনুকরণ করলে 3 বছরের কারাদণ্ড বা 5 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডের দণ্ডিত। দেখতে হবে যদি কোনো সংস্থা বা প্রতিষ্ঠান বা ব্যক্তি ডিগ্রির অনুকরণ করে 3 বছরের কারাদণ্ড বা 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের দণ্ডিত। দ্বিতীয় যেটা, সেটা হলো বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রিডিটেশন আইন 2021-এর খসড়ার নীতিগত অনুমোদন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা WHO এবং তার রিলেটেড ওয়ার্ল্ড যত হেলথ অর্গানাইজেশন আছে তাদের একটা কম্পালশন আছে যে 2000, এটা একটু কাইন্ডলি শুনতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। WHO এবং এই রিলেটেড ওয়ার্ল্ডের যত হেলথ ম্যানেজমেন্টের অর্গানাইজেশন আছে তাদের একটা ইউনানিমাস সিদ্ধান্ত আছে যে 2014-র মধ্যে সবাইকে একটা মিনিমাম সিস্টেমের মধ্যে অ্যাক্রিডিটেশনের মধ্যে আসতে হবে। যদি কোনো দেশ সেই অ্যাক্রিডিটেশনের মধ্যে না আসে, তাহলে সেই দেশের কোনো ডাক্তার বা হেলথ টেকনিক্যাল লোকজন অন্য দেশে রিকগনাইজ হবে না, বা তাদের শিক্ষার্থীরা অন্য দেশে যে শিক্ষাও গ্রহণ করতে পারবে। খুবই মানে একটা বড় একটা কম্পালশন। আবার বলি যে এটা আপনার হলো WHO, তারপর ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন WFME এর যৌথ টাস্কফোর্স সম্মিলিতভাবে একটা রুলিং দিচ্ছে যে 2023 সালের মধ্যে যে সমস্ত দেশে স্বাধীন অ্যাক্রিডিটেশন কমিশন কর্তৃক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্বীকৃত হবে না, সে সকল প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জনকারী চিকিৎসকবৃন্দ আমেরিকা ও কানাডায় উচ্চশিক্ষা প্রশিক্ষণ গ্রহণ কিংবা পেশাগত কাজ করার সুযোগ পাবে না। এই কোভিডের জন্য এই টাইমটা 23 থেকে 24 পর্যন্ত করে দেওয়া হচ্ছে। সেই জন্য প্রত্যেকটা দেশকে অবশ্যই উন্নত বিশ্বে যদি আমাদের মেডিকেল প্রফেশন বা শিক্ষাকে রিকগনিশন দিতে হয় বা শিক্ষা দিতে হয়, তাহলে একটা অ্যাক্রিডিটেশন বোর্ডের আন্ডারে তাকে স্বীকৃতি দেওয়া হবে। তো তারই পরিপ্রেক্ষিতে এই আইনটা নিয়ে আসা হয়েছে। এই আইনটাতে আপনার কতগুলো কি আছে, এটার মধ্যে একটা আগে কাউন্সিল থাকবে, অ্যাক্রিডিটেশন কাউন্সিল। সেই কাউন্সিলই আপনার এই অ্যাক্রিডিটেশনের বিষয়গুলো হ্যান্ডেল করবে, নীতিমালা বা ক্রাইটেরিয়া সব প্রণয়ন করবে, এবং এটা 19 সদস্যের একটা কাউন্সিল থাকবে এখানে। আর এর জন্য একটা ওই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সাথে আলাপ আলোচনা করে আমাদের অ্যাক্রিডিটেশনের ক্রাইটেরিয়া বা মানদণ্ড ফিক্স করতে হবে, যে কোন মানদণ্ডে আমরা অ্যাক্রিডিটেশন দিই, তাহলে এটা ইন্টারন্যাশনালি রিকগনিশন হবে। আর হলো এটা নর্মালি জানেন যেমন রেজিস্টার থাকবে ওদের অর্গানাইজেশনের কিছু বিষয়। মূল জিনিস হলো দুইটা, একটা হলো অ্যাক্রিডিটেশন হতে হবে, আর 2 নম্বর এই অ্যাক্রিডিটেশন মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। এবং এই অ্যাক্রিডিটেশন কাউন্সিল যদি না করে এবং এই আপনার অ্যাক্রিডিটেশন যদি না থাকে এবং যদি মিনিমাম স্ট্যান্ডার্ড না থাকে, তাহলে আমরা উন্নত দেশে আমাদের ডাক্তাররা চাকরিও করতে যেতে পারবে না, বা হেলথ যারা স্টাফ আছে তারাও যেতে পারবে না, প্লাস আমাদের এখান থেকে ধরেন MBBS করলো, সে বাইরে পড়াশোনা করতে যেতে পারবে। এইটাই আর কি। জি
এটা নতুন আইন, এটা ওনারা বিধি দিয়ে সবকিছু বলে দেন, এটা নতুন আইন। এটা 2024 পর্যন্ত এক্সেমশন আছে, তারপর থেকে এটা 23 ছিল, কিন্তু ওই কোভিডের জন্য 1 বছর এক্সটেন্ড করে গেছে। না না, ওনাদের না, আমাদের দেশে একটা অ্যাক্রিডিটেশন কাউন্সিল লাগবে, আমাদের তার এই এদের কাছ থেকে রিকগনিশন নিতে হবে। না, বিএমডিসি তো অন্য জিনিস, না না করতে গেল বললাম আমি আইসব সামাজিক অপারেশন করতে গেলেও এটা ওয়ার্ল্ড ওয়াইড মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আপনাকে আপনার অ্যাটেইন করতে হবে যাতে থাকে সেখানে। কি রেজাল্ট পাস করলো, পাস করার পরে প্রত্যেকটা বিভিন্ন দেশের যেন শিক্ষা ব্যবস্থার মধ্যে মিনিমাম একটা ব্যালেন্স আসে, যাতে এক দেশের লোক আরেক দেশে যে কাজ করতে বা করতে অসুবিধা ফেস না করে, সেই জন্য ওনারা একটা স্ট্যান্ডার্ড সেট করে দিতে চাচ্ছেন ওনারা। এটা তো WHO এবং যে বললাম WFME, এটা তাদের সিদ্ধান্ত যে এটা একটা, বিশেষ করে তাদের ভিউজ হলো উন্নত দেশ, যেমন আমেরিকার সাথেই ইংল্যান্ডের ডিফারেন্স আছে, কারণ কারিকুলামের ডিফারেন্স থাকতে পারে, সেই জন্য সবকিছু মিলে ওনারা একটা ব্যালেন্স করতে চাচ্ছেন লেখাপড়া। এটা কাউন্সিল, আপনার অ্যাগ্রিগেশন কাউন্সিল হলে তারা সব ডিসাইড করবে, এটা নতুন আইন, এটা এখন আরেকটা ছিল আজকে হলো একটা হেলথ প্রফেশনালদের, মাননীয় প্রধানমন্ত্রী আগামী খুব কুইকলি আপনার মালদ্বীপ যাচ্ছেন, সেইখানে মালদ্বীপের সাথে আমাদের কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল গ্রহণের জন্য একটা ডিড অফ এগ্রিমেন্ট। আমাদের এতদিন একটা MOU ছিল মালদ্বীপের সাথে আমাদের, তারই মাধ্যমে আপনার বিভিন্ন রকমের হেলথ প্রফেশনাল ওখানে যেত। মালদ্বীপ এটা বলছে 2024 পর্যন্ত ইনক্রিজ করতে এবং এটাকে অ্যাগ্রিমেন্টের মধ্যে নিয়ে আসতে। নট MOU তো বাইন্ডিং থাকে না, কিন্তু অ্যাগ্রিমেন্ট করলে একটা বাইন্ডিং হবে এবং সেখানে কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল, ক্লিনিক্যাল স্পেশালিস্ট, পাবলিক হেলথ স্পেশালিস্ট, ডেন্টাল সার্জন, নার্সেস অ্যান্ড আদার অক্সিলারি স্টাফ ওনারা বাংলাদেশ থেকে নেবেন, কিন্তু সেই জন্য ওনারা একটা চুক্তি করতে চাচ্ছেন। সেই চুক্তিটা আজকে নিয়ে আসা হয়েছিল, এটা মন্ত্রিসভা অ্যাগ্রি করে দিয়েছেন। আমরা আশা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী যে আগামী কয়েকদিনের মধ্যে মালদ্বীপ যাবে, সেইখানে এই চুক্তিটা স্বাক্ষর হবে এবং সেই ক্ষেত্রে আমাদের দেশের একটা বেশ কিছু মেডিকেল প্রফেশনের বিভিন্ন ক্যাটাগরির লোকজন সেখানে ইনশাআল্লাহ যেতে পারবে। আর 4 নম্বর যেটা ছিল সেটা হলো agreement between the government of the People's Republic of Bangladesh and government of the People's Republic of Maldives মধ্যে ট্রান্সফার অফ প্রিজনার একটা চুক্তি। এটা আগামীকাল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শুরু হচ্ছে নির্বাচন কমিশন গঠনের রাষ্ট্রপতির সংলাপ। এরই মধ্যে সংলাপে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় পার্টি। তবে রাষ্ট্রপতির এই সংলাপে যোগ দেওয়ার যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না বিএনপি। এমন বাস্তবতায় আওয়ামী লীগ বলছে সংলাপে না গেলে হারিয়ে যাবে বিএনপি। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। সবশেষ দুটি নির্বাচন কমিশন গঠন হয়েছে রাষ্ট্রপতির উদ্যোগে গঠিত সার্চ কমিটির মাধ্যমে, যে সংলাপ দুটিতে যোগ দিয়েছিল বিএনপি সহ দেশের প্রধান রাজনৈতিক দল। এবারও নতুন নির্বাচন কমিশন গঠন হবে সার্চ কমিটির হাত ধরে। সেই সার্চ কমিটির সদস্যদের খুঁজতেই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের উদ্যোগে আগামী 20 ডিসেম্বর শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, যে সংলাপে প্রথম দিন যাচ্ছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। আমরা মনে করি গণতন্ত্রে ডায়ালগটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেই ইম্পর্টেন্ট জিনিস হিসাবে ডায়ালগকে আমরা নিচ্ছি। রাষ্ট্রপতি সবার উপরে তিনি যেহেতু আহ্বান করেছেন, দেখি তিনি আহ্বান করেছেন কি বলেন বা আমরা কি বলি। তবে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপকে খুব একটা গুরুত্ব সহকারে দেখছে না বিএনপি। এমনকি সংলাপে যাওয়ার মতো কোনো যৌক্তিকতাও দলটি খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সার্চ কমিটিতে গিয়ে আমি মতামত ব্যক্ত করব আর সেটা রাষ্ট্রপতি সেই মতো চলবে, তাহলে প্রধানমন্ত্রী আছে কেন? সুতরাং একমাত্র প্রধানমন্ত্রীর পরামর্শই তো যথেষ্ট রাষ্ট্রপতির জন্য নির্বাচন কমিশন গঠনে। এই ধরনের নাটকের মধ্যে অংশগ্রহণ করার কোনো যুক্তি কোনো রাজনৈতিক দলের আছে বলে মনে করি না।
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপকে স্বাভাবিক গতি হিসেবে দেখছে আওয়ামী লীগ। বিএনপি যদি তাতে অংশ না নেয় তাহলে দলটির অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে মনে করেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল। নির্বাচন কমিশন এবং মহামান্য রাষ্ট্রপতি যে আলোচনায় রেখেছেন এটা একটি স্বাভাবিক গতি। এই বাস্তবতাকে বিএনপি বিশ্বাস করতে চায় না। কাজে বিএনপি বাস্তবতার বাইরে থাকতে পারে রাজনীতিতে হারিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। আসছে ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। সংবিধান অনুযায়ী আইন করে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিল নাগরিক সমাজের প্রতিনিধিরা, কিন্তু অন্তত এই সময়ের মধ্যে তা সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন আইনমন্ত্রী। তাই এবারও সার্চ কমিটির মাধ্যমে হতে যাচ্ছে নির্বাচন কমিশনারদের নিয়োগ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ থেকে প্রতি বছর পাচার হচ্ছে প্রায় 66,000 কোটি টাকা। যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই হিসেব তুলে ধরে বলছে, বৈদেশিক বাণিজ্যের আড়ালে হচ্ছে বড় অঙ্কের অর্থ পাচার। এর বাইরেও নানা উপায়ে অর্থ পাচার হচ্ছে, তবে তা হিসেবের বাইরেই রয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ পাচার পুরোপুরি বন্ধ করার সামর্থ্য নেই সরকারের। ব্যবসার পরিবেশ হয়রানি মুক্ত করতে পারলে এই প্রবণতা কিছুটা কমার আশা তাদের। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ভৌগোলিকভাবে ছোট্ট আয়তনের হলেও ব্যবসায়িকভাবে সম্ভাবনাময় এক দেশ বাংলাদেশ। বছরে এদেশ থেকে রপ্তানি হচ্ছে প্রায় $39 বিলিয়ন, আর আমদানি হচ্ছে তার চেয়েও বেশি। এমন অবস্থায় আমদানিতে বাড়তি ব্যয় আর রপ্তানিতে কম আয় দেখিয়ে বড় অঙ্কের অর্থ অন্য দেশে পাচার হচ্ছে প্রতিনিয়তই। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জিএফআই এর হিসেবে 2009 থেকে 2015 এই 6 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 50 বিলিয়ন বা 4 লক্ষ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি পাচার হওয়ার নজির দেখা গেছে 2015 সালে, যে বছর $1,187 কোটি পাচার হয়। 2015 এর পর অবশ্য বাংলাদেশ থেকে তথ্য না পাওয়ায় পাচারের হিসেব দিতে পারেনি জিএফআই। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্য সহ নানা উপায়ে আয় করা অর্থ পাচার বেড়েই চলেছে। লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট 2012 সেটার মাধ্যমে কিন্তু আমরা যদি নজর করা এরকম কিছু এক্সাম্পল ক্রিয়েট করতে পারি যেখানে অলরেডি মানি লন্ডারিং হয়েছে এবং সেই দেশগুলি থেকে যদি টাকাটা ফেরত আনা যায়, তাহলে কিন্তু অনেকেই এই যে মানি লন্ডারিং যেগুলি করছে সেটা কিন্তু তারা রিটার্ন আনবে। করোনা মহামারীতে অর্থ পাচার কমেছে বলে সরকারের নীতি নির্ধারকরা দাবি করে এসেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত নিয়মে অর্থ পাচার বন্ধ করা সম্ভব নয়। টেকনোলজিকে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আইডেন্টিফাই করা যায় যে কিভাবে অর্থ পাচারগুলো হচ্ছে। কারণ আমরা কিন্তু জানি যে বাংলাদেশ ব্যাংকে কিন্তু অনেকে আবেদন করে, ব্যাংকগুলোর মাধ্যমে অনেকে অর্থ পাঠাতে চায়। পৃথিবীর কোনো দেশে এটা কন্ট্রোল করা সম্ভব না। এটা সরকার যতই চেষ্টা করুক এটা পারবে না। ট্যারিফ কমাই দিতে হবে, ডিউটি কমাই দিতে হবে। তখন আমরা কিভাবে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিব, তখন কিভাবে আমরা তাদেরকে প্রোটেকশন দিব, সেটা আমাদের জানতে হবে। সম্প্রতি অর্থ পাচারকারীদের নিয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে চাননি খোদ অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক, বুস্টার ডোজ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। সরাসরি চলে যাচ্ছে সেখানে। জানিয়েছে যে ওনারা আরেকটু সময় নেবে, 28 তারিখের আগে ওনারা অ্যাপসটাকে আপডেট করতে পারবে না। কাজে অ্যাপসের মাধ্যমে যে রেজিস্ট্রেশনটা এখনই আমরা করতে পারছি না, কিন্তু বুস্টার ডোজ কর্মসূচি চলমান থাকবে। আমাদের যে বিভিন্ন কার্ডের মাধ্যমে আমরা সেটা করব এবং কার্যক্রমটা চলমান থাকবে, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। এ পর্যন্ত আমরা যদি 70% ব্যক্তিবর্গদেরকে যদি টিকা দিতে হয়, যেটা আমাদের পরিকল্পনা, এবং তাতে আমাদের টিকা প্রয়োজন হয় 24 কোটি টিকা লাগবে যদি আমরা আমাদের দেশের 70% ব্যক্তিবর্গদেরকে যদি আমরা টিকা দিতে চাই। এবং এটার অর্থ হলো যে আমাদেরকে সে 70%-এর জনসংখ্যা হলো 12 কোটি লোককে আমাদের টিকা দিতে হবে। আমাদের এই এপ্রিল নাগাদ আমাদের 2 ডোজ দেওয়া, অর্থাৎ 70% কাভারেজ অর্জন করতে হলে পরে আমাদেরকে 13 কোটি টিকা লাগবে।
আমাদের এখন মাঠ পর্যায়ে আমাদের এবং স্টকে যে টিকা আছে সেটা হলো 4,63,00,000 এবং ডিসেম্বর নাগাদ সম্ভাব্য প্রাপ্তি ডোজ আরও। জয়পুরহাটে ভয়াবহ রেল দুর্ঘটনার 1 বছর পরও অরক্ষিত 18টি লেভেল ক্রসিং। এসব লেভেল ক্রসিংয়ে নিয়োগ হয়নি গেটম্যান, নির্মাণ করা হয়নি গেটও। এই অবস্থায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা রোধে লেভেল ক্রসিং পারাপারে দ্রুত গেট নির্মাণের দাবি এলাকাবাসীর। আর এই রেল কর্তৃপক্ষ বলছেন, লেভেল ক্রসিং নিরাপদ রাখার দায়িত্ব রেলের নয়, সড়ক বিভাগের। সড়ক বিভাগ দায়িত্ব না নিলে দুর্ঘটনা ঘটতেই থাকবে। আলমগীর চৌধুরীর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল বছর 19 ডিসেম্বর সকালে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালকসহ 12 জন বাস যাত্রী নিহত হয়। এই দুর্ঘটনার কারণ হিসাবে গেটম্যানের অবহেলাকেই দোষেন অনেকে। এরপর অরক্ষিত লেভেল ক্রসিংগুলোতে গেট নির্মাণ সহ গেটম্যান নিয়োগের দাবি তোলেন স্থানীয়রা। তবে ওই দুর্ঘটনার 1 বছর পরও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। পশ্চিমাঞ্চলের রেলওয়ে বিভাগের জয়পুরহাট জেলার ছাতিয়ান গ্রাম থেকে পাঁচবিবির আটাপাড়া পর্যন্ত রেলের লেভেল ক্রসিং সংখ্যা 34টি, যার 18টি লেভেল ক্রসিংয়ে নেই কোনো গেট অথবা গেটম্যান। এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে অরক্ষিত ক্রসিংগুলো দিয়ে প্রতিদিন পারাপার হয় শত শত যানবাহন। জরুরি ভিত্তিতে অরক্ষিত লেভেল ক্রসিং পারাপার নিরাপত্তা নিশ্চিত করার দাবি এলাকাবাসীর। এখানে 3-4টা ভাটার গাড়ি চলাফেরা করে এই রাস্তা দিয়ে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এর আগে 2-3টা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেনাবাহিনীর গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর প্রায় আর কি অ্যাক্সিডেন্ট হয়। করোনার আগ মুহূর্তে এই গেটের মাপ নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু করোনার পর কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। লেভেল ক্রসিংগুলোকে নিরাপদ করার দায়িত্ব রেল বিভাগের নয়, সড়ক ও জনপথ বিভাগের, এমন দাবি রেলওয়ে পশ্চিমাঞ্চল বিভাগের এই কর্মকর্তার। রেলের লেভেল ক্রসিং গেট দেওয়া হয় শুধুমাত্র রেলকে যাতে বাধাগ্রস্ত না করে, ওই এই রোডস এন্ড হাইওয়ের গাড়ি ঘোড়াকে প্রোটেকশন দেওয়ার জন্য এটা না, কিন্তু সব দায়িত্ব যে ডিপার্টমেন্ট রোডস এন্ড হাইওয়ে এলজিইডি যাদের রোড তাদের দায়িত্ব। দুর্ঘটনা রোধে অবৈধ লেভেল ক্রসিং বন্ধের পাশাপাশি অনুমোদিত অরক্ষিত লেভেল ক্রসিংয়ে জরুরি ভিত্তিতে গেটম্যান নিয়োগের দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভায় ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় এই ভোট গ্রহণ, চলবে একটানা সন্ধ্যা 6টা পর্যন্ত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। কার দখলে থাকবে কলকাতা কর্পোরেশন? রোববার সকাল 7টায় কলকাতায় শুরু হয়ে গেছে সিটি নির্বাচন। ভোট হচ্ছে 144টি ওয়ার্ডের 4,595টি বুথে। ভোট দিচ্ছেন কলকাতার 48,40,000-এর বেশি ভোটার। তবে ভোট শুরুর থেকেই শহরে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে। কোথাও বিরোধী এজেন্টদের বসতে বাধা দেওয়া, কোথাও আবার বিরোধী এজেন্টদের মারধরের অভিযোগ উঠছে। পুলিশের হাতে ধরা পড়েছেন কয়েকজন ভুয়া ভোটারও, এমনকি হাতাহাতির অভিযোগও সামনে এসেছে। ভোট দিতে বাধা এবং হাতে কালি লাগিয়ে বের করে দেওয়ার অভিযোগও সামনে এসেছে। বিরোধীদের অভিযোগ শাসক দল তৃণমূলের দিকে, তবে সব পক্ষই একে অপরের দিকে ভোট প্রভাবিত করার অভিযোগ করছে। ফলে ভোট শুরু হতেই কলকাতায় শুরু হয়েছে উত্তেজনা। এবার কলকাতার 144টি ওয়ার্ডে মোট 950 জন প্রার্থী দলীয় প্রতীকে লড়ছেন। তার মধ্যে 378 জন নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান রাজনৈতিক দল তৃণমূল, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস। সেই প্রেক্ষাপটে ভোট অ্যাডভান্টেজ তৃণমূলেরই থাকছে। আসন বৃদ্ধির লড়াইয়ে নেমেছে রাজ্যের শাসক শিবির। অন্যদিকে ভোট বাড়ানোর চ্যালেঞ্জ বিজেপিরও কাছে, তবে অস্তিত্ব জানান দেওয়ার সুযোগ বাম এবং কংগ্রেসের সামনে। ভোটের গণনা 21শে ডিসেম্বর। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। এএফসি অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিতের ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে আছে বাংলাদেশ। ফাইনাল নিশ্চিতে এই ম্যাচে গোলাম রাব্বানী ছোটনের দলকে শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না, তাদের তাকিয়ে থাকতে হবে ভারত ও নেপালের মধ্যকার দিনের প্রথম ম্যাচের দিকে। এই ম্যাচে নেপাল জিতলে তারাই হবে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ, আর ভারত জিতলে প্রতিপক্ষ হিসেবে তাদেরকে পাবে বাংলাদেশ। তবে বাংলাদেশ হেরে গেলে থমকে যাবে ফাইনালের স্বপ্ন।